প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য, ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন। বাংলাদেশের কাছে মানুষের কাছে আপনি জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে চেয়েছিলাম। এই নির্বাচনে অনেক কারচুপি হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। সবকিছু এক পাশে সরিয়ে আমরা সরকারকে দেশের স্বার্থে আমরা সরকারের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করতে চেয়েছিলাম। গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধিতার রাজনীতি আমরা করতে চাইনি। কিন্তু আমরা দেখেছি সরকার প্রথম থেকেই এই জাতীয় সংসদকে ব্যর্থ পরিণত করেছে। কারণ এই জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদে পরিণত হওয়ার কথা ছিল। এবং আমরা দেখছি বর্তমান প্রধানমন্ত্রী, আমরা জানি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রনায়ক হিসেবে যতটাই সফল, তার সন্তান জনাব তারেক রহমান ততটাই ব্যর্থ হতে যাচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। পিতার গুণ সবসময় পুত্রের কাছে কিন্তু আসে না। ফলে বুঝতে হবে যে জনগণের ম্যান্ডেট লাগবে, জনগণের পক্ষে আপনাকে কথা বলতে হবে। শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। শুধুমাত্র পিআর ক্যাম্পেইন করে আপনি রাস্তায় একলা একলা হেঁটে চলবেন, আপনি কৃষককে ডেকে এনে আপনার পাশে বসাবেন, অন্যদিকে কৃষকের ধানের মূল্য, ন্যায্য মূল্য আপনি নিশ্চিত করবেন না। এইভাবে একটা দেশ রাষ্ট্র চলতে পারে না। জনগণের সাথে তামাশা করবেন না। যদি দেশ পরিচালনা করতে হয়, জনগণের সাথে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানে যে কমিটমেন্ট করা হয়েছে, জুলাই সনদে যে কমিটমেন্ট করা হয়েছে, অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করুন। কোন পরাশক্তির লেজ ধরে আপনি বাংলাদেশের রাষ্ট্র সরকার পরিচালনা করতে পারবেন না। দেশ পরিচালনা করতে হলে রাজনৈতিকভাবে পরিচালনা করুন। আর যদি পিআর করতে চান, পিআর স্ট্র্যাটেজিস্ট হইতে চান, তাহলে নাটক করুন, সিনেমায় যান, থিয়েটারে যান। বাংলাদেশ সরকার পরিচালনা করার কোনো প্রয়োজন নাই আপনার। বাংলাদেশের জনগণ এগুলো সবকিছুই বুঝে, বাংলাদেশের তরুণরা এগুলো বুঝে। দেশের মানুষের সাথে এক ধরনের তামাশা হচ্ছে, নানান ধরনের নাটক তৈরি করা হচ্ছে। আপনি আপনার দলের ক্যাশিয়ারদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। ঋণ খেলাপিদের সংসদে নিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। একজন সোয়েটার ব্যবসায়ীকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন, আর আপনি বাংলাদেশের মানুষের সাথে নাটক করেন। বাংলাদেশের কাছে মানুষের কাছে আপনি জনদরদী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান। আপনার এই ভণ্ডামি কিন্তু বাংলাদেশের মানুষ হারে হারে বুঝে। ফলে আমরা রাজপথ গরম করতে চাই না, কিন্তু রাজপথে আমরা যদি এবার যাই, আমরা কিন্তু কোনো বিনা অর্জনে ফেরত আসবো না। সরকার, অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছে রাজনৈতিক সরকার হলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক হবে। আইন শৃঙ্খলা পরিবেশ কতটুকু ঠিক হয়েছে আপনারাই বলুন। আমাদের বোনেরা, মা বোনেরা কি নিরাপত্তা পাচ্ছে? মা বোনেদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে, তারা ফিজিং এর শিকার হচ্ছে। চুরি, ছিনতাই সবকিছু অন্তর্বর্তী সরকারের থেকে কয়েক গুণে এই বর্তমান সরকারের সময় গত 2 মাসে বৃদ্ধি পেয়েছে। এবং মাদক থেকে শুরু করে সবকিছু বৃদ্ধি পেয়েছে, যার সাথে এই বর্তমান সরকারের দলীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট রয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বসে বসে সংবিধানের কথা বলে যাচ্ছেন, আইন কানুন আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন। ফলে বলবো, যার যেই মন্ত্রণালয় আপনারা নিয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিন। আপনারা অন্তর্বর্তী কোনো নির্বাচন যাতে বাংলাদেশে প্রয়োজন হবে কিনা, এটা কিন্তু আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করবে এই বর্তমান সরকারের। ফলে আমি আবারও বলবো, আমাদের আইন শৃঙ্খলা পরিবেশ খুবই নাজুক, এবং মবের বিরুদ্ধে এই বর্তমান সরকারের কত বড় বড় কথা আমরা শুনেছি। অথচ সেদিনও একটা মাজারে, মিরপুরে একটা মাজারে হামলার চেষ্টা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কোথায় এই বিষয়ে? বিভিন্ন জায়গায় আপনারা মবের বিরুদ্ধে বলেছেন, আন্তর্জাতিক জায়গায় আপনারা বলেছেন অন্তর্বর্তী সরকারের সময় মাজার হামলা হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তাহলে আপনার সরকারের সময়ে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করেছে? মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে, এবং তার যারা হামলা করছে তাদেরকে কেন চিহ্নিত করে কোনো ধরনের গ্রেফতার বা বিচারের আওতায় আনা হচ্ছে না? ফলে আমরা বলবো যে আপনারা বাংলাদেশকে যদি স্টেবিলিটি চান, তাহলে বাংলাদেশের ঋণ খেলাপি যারা আছে তাদেরকে ঋণ পরিশোধ করতে বলুন,
আপনাদের ক্যাশিয়ার যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তাদেরকে মন্ত্রিত্বকে সরিয়ে আমরা বিশ্বাস করি আপনাদের দলে এখনো কিছু ভালো লোক আছে, এখনো কিছু খালেদা জিয়া, জিয়াউর রহমানের অনুসারী আছে, সৎ ব্যক্তি আছে, তাদেরকে মন্ত্রণালয়ে দিন। আর যদি সেটাও ব্যর্থ হন তাহলে আমাদেরকে বলুন, আমরা সাজেশন দেই, আপনারা তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করুন। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো ভোগান্তি আমরা চাই না, দেশটাকে অন্য কোনো পরাশক্তির কাছে বন্ধক দিতেও আমরা চাই না। এবং দেশের স্বাস্থ্য খাতের সংস্কার করুন। আপনারা তো নতুন স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন, তো সে সংসদে কি কি কথা বলছে এটা তো বাংলাদেশের জনগণ শুনেছে। আর যদি অন্তর্বর্তী সরকারের কোনো অব্যবস্থাপনার দায়ী থাকে এই হামের সংকটের জন্য, তাদেরকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এর ঘাড়ে ওর ঘাড়ে দায় চাপিয়ে, দোষ চাপিয়ে আপনারা জ্বালানি সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, আপনারা হামের সংকটের জন্য এর উপর দোষ চাপাবেন, তাহলে আপনাদেরকে কেন সরকারে বসিয়েছে জনগণ? প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।